আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নেত্রকোনা দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান শফিকুল ইসলাম। পুলিশ সদস্য শফিকুলের বাড়ি দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে যান শফিকুল। স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, যাতে আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যাবাদী, মিথ্যা ট্রাইব্যুনাল ও সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। গাজীপুর জেলা জামাতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ও দলের নেতারা। সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দিন ব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে জনসংযোগ ও লিফলেট করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট এবং চকবাজার সহ বিভিন্ন স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বিতরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর সদর উপজেলার ইলিশ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমাবেশে সার্জিস আলম ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রাখার কথাও জানান তিনি। আগামী বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে পড়বে। একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। সারা দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি স্টেশন, শিল্প কারখানা সবখানেই গ্যাসের জন্য হাহাকার। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ। এই জন্য দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রেবেকা সুলতানার 3 ছেলে, স্বামীসহ 5 জনের সংসার। গ্যাসের অভাবে রান্নার অনিশ্চয়তা নিয়ে তার দিন শুরু। ঠিকমতো চুলা জ্বালিয়ে রান্না করতে পারছেন না। সমস্যা দিন দিন বাড়তেছে, কোনো সমাধানের আমরা পাইতেছি না। রাত্রে বিকালে থাকে না, বিকালের থেকে আবার 1টা-1.5টার সময় আবার আসে। তো এইভাবে হয় না তো আমাদের, এটার যে কোনো একটা সমাধান আমরা সবাই চাই। এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশের মানুষের। বেআইনিভাবে আমরা টাকাটা দিচ্ছি, সরকার আমাদের তো কোনো উপকারে আসতেছে না, অযথা আমাদের কাছ থেকে তারা টাকাটা নিচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আমরা গ্যাস পাইতাম, তার চেয়ে যদি গ্যাসের বিল বাড়াইতো, তা তো আমাদের কোনো আপত্তি ছিল না। 3টা বাজে আসে, 1-2 ঘন্টা থাকে, তারপর আবার সারাদিন থাকে না। সরকারের কাছে আবেদন করতেছি যে আমরা যেন গ্যাসটা পাই। একদমই থাকে না, একদম রাত 9:30-10টা। কালকে আমি 11টা পর্যন্ত দেখছি গ্যাস ছিল না। গ্যাস বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাস সময় মতো পাচ্ছি না।
গ্যাসের লাইন থাকলেও সিলিন্ডারের ব্যবস্থা করেছেন অনেকে, সাথে আছে ইলেকট্রিক চুলা। দিনের বেলাতে তো নেই, রাত্রেও নেই, গ্যাস নেই। 3 ধরনের সিস্টেম করা, ইলেকট্রিক, গ্যাস তো নেই, লাইন আছে, কিন্তু সিলিন্ডার উপর নির্ভর করা আমাদের। গ্যাসের চুলা তো একদমই বন্ধ, শুধু কারেন্টের চুলাতেই রান্না হয়। সিএনজি স্টেশনেও লম্বা লাইন, চাপ কম। সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানোর পর থেকে চাপ আগের চেয়েও কমেছে। গ্যাস পাইতে কষ্ট হয় এই আর কি, আর গ্যাসের প্রেশার কম, একবারেই প্রেশার থাকে না। যেখানে 600-700 টাকার না গ্যাস ঢুকে, সেই জায়গায় এমন 300-350-400 টাকার উপর গ্যাস ঢুকতে পারে না। এমনিতেই সারা বছর গ্যাসের চাপ কম থাকে, তার উপর একটি এলএনজি টার্মিনাল বন্ধ। এতে প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, তাতে বেড়েছে সংকট। দুঃখ প্রকাশ ছাড়া সহসা সমস্যা সমাধানের কোনো কথা বলতে পারেনি পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য, শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুণ্যের অংশগ্রহণমূলক বাংলাদেশ। যে বাংলাদেশ হবে প্লাস্টিকময় জীবন থেকে বেরিয়ে আসার বাংলাদেশ। বিদেশে কর্মসংস্থান নয়, দেশে বসে বিদেশের মতো কাজ করে উন্নত বাংলাদেশ গড়বে তারা। দুর্নীতিমুক্ত, বেকারমুক্ত বাংলাদেশ। মাদারীপুরে তারুণ্য উৎসব উপলক্ষে আয়োজিত কর্মশালায় তরুণরা তাদের এমন প্রত্যাশার কথা জানান। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। তারুণ্যের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশব্যাপী শুরু হয়েছে তারুণ্য উৎসব। এর অংশ হিসাবে মাদারীপুরে আয়োজন করা হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা। মাদারীপুর পৌরসভার আয়োজনে জেলার বিভিন্ন কলেজের 28 জন শিক্ষার্থী 8টি দলে ভাগ হয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, উন্নত বাংলাদেশের প্রত্যাশা তরুণদের। তরুণরা যে বাংলাদেশের একটি অংশ, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা দেশের জন্য যে সমস্যা ভুগতেছি বা যে সকল সমস্যা আমরা ফেস করতেছি, এই সকল সমস্যার সমাধানটা আমরা নিজেরা খুঁজে তারপর উপস্থাপন করেছি। তরুণদের ভাবনার প্রতিফলন ঘটলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের। তরুণদের মতামতকে আহরণ করে গুরুত্ব দিয়ে আগামীতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ পাব। কর্মশালায় তরুণের বিভিন্ন প্রস্তাবনা ও ভাবনার উত্তর দেন প্রধান অতিথি। দক্ষতা এখান থেকে অর্জন করে তারপরে আপনারা দেশের বাইরে যাবেন। যে সরাসরি যদি আমরা কৃষকদের কাছ থেকে কিনতে পারি, তাহলে কৃষক লাভবান হবে এবং সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মোহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ, ফিরোজ ইলিয়াস ও নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। ঐতিহ্যবাহী কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন হয়েছে। সকালে কুমিল্লা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে গ্র্যান্ড রিইউনিয়ন শুরু হয়। এতে প্রায় 6000 প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। অনুষ্ঠান উদ্বোধন করেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম হেলাল। রিইউনিয়নের প্রধান উদ্যোক্তা আলমগীর হোসেন রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। রিইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা, রাইফেল ড্র ও কনসার্ট অনুষ্ঠিত হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট। স্বাস্থ্যসেবাকে জনকল্যাণমূলক করে গড়ে তুলতে বরিশালে অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। শেরেবাংলা মেডিকেল কলেজের সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য এম রেজা, অধ্যাপক ডাক্তার নাইলা জামান খান, অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকবর হোসেন। চাঁদপুরে শীতার্ত মানুষকে 100-ও বেশি কম্বল বিতরণ করেছে প্রেস ক্লাব। প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশার সার্বিক তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মহসিন উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। চুয়াডাঙ্গায় একটি পাইপ ইন্ডাস্ট্রিজে যশোর কাস্টমস প্রিভেন্টিভ টিমের চাঁদাবাজির দাবি প্রতিষ্ঠানের মালিককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং মালিক পক্ষ থেকে প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণায় সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পরে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। জামালপুর প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়ের করা হয়রানিমূলক মামলার প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সমাবেশ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলায় নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। মেহেরপুর সদর উপজেলার প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আশ্রয় প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের উপস্থিতিতে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়। নাটোরে 500-রও বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে বেসরকারি সংগঠন এনজিও ফেডারেশন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। শরীয়তপুরে পৌরসভার 9টি ওয়ার্ডে 280 জন দুস্থ শিশু, নারী ও বৃদ্ধ রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়ে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রবাসী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুলকে সংবর্ধনা দিয়েছে শরীয়তপুর সদর উপজেলাবাসী। অনুষ্ঠানে বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। আল মুকসিদ, চ্যানেল আই। এসো দেশ বদলে পৃথিবী বদলে স্লোগানে সারা দেশে চলমান তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে। বরিশালে উৎসব উপলক্ষে জেলা প্রশাসন, বরিশাল ও ফরমার ক্রিকেটার্স ক্লাব বরিশালের আয়োজনে বরিশাল ডিসি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা আউটার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। টুর্নামেন্টে 12টি দল অংশ নিচ্ছে। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।